বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিগণে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের একদম খুঁটিনাটি থেকে অ্যাডভান্স এবং ম্যাথমেটিক্যাল টার্মস যেগুলো আছে সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলোচনার প্রাককালে একদম শুরুতেই যে বিষয়টা আছে আমাদের, সেটা হচ্ছে তাপ। ও তাপ হলো এক প্রকার শক্তি, এটা আমরা সবাই জানি। তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। যে আমার ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে এই বিষয়ের অনুভূতি জাগায়, এই বিষয়টাই তাপ। হ্যাঁ, আর আজকে সবথেকে বড় কথা হচ্ছে যেই বিষয়টা লিখবো, লেখার থেকে হচ্ছে গিয়ে কী বলতেছি এবং এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে শুনবা। আর যদি মন চায় এই লেখা থেকে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে মনে হয় না, এই কথাটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তুমি সেই কথাটা নোট করে রাখতে পারো। আর যেইগুলো বিষয় লিখিয়ে দিব এইগুলো বিষয় তো অবশ্যই লিখে নোট করে রেখে দেবা। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে গিয়ে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে গিয়ে এই অধ্যায়টা হচ্ছে কি গত তোমার গিয়ে 23-22 এবং 23-22 সালে এই অধ্যায় থেকে কোশ্চেন আসেনি। তোমরা যদি তোমার টেস্ট পেপার সলভ করে যদি দেখো এই অধ্যায় থেকে কোশ্চেন নাই, মানে হচ্ছে এই অধ্যায় থেকে কোশ্চেন করে না বিষয় এমন না। হ্যাঁ, কোভিডের কারণে শর্ট সিলেবাসের জন্য হচ্ছে গিয়ে এই অধ্যায়টা ছিল না ওদের। হ্যাঁ, এই জন্য এই অধ্যায় থেকে কোশ্চেন আসেনি। এই অধ্যায় থেকে কোশ্চেন আসে এবং খুব ভালো কোশ্চেন আসে। হ্যাঁ, তো আমরা দেখি এখন তাপ বিষয়টা কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। এখন তাপ বিষয়টা কি আসলে? হ্যাঁ, ধরো একটা পদার্থ, এটা একটা কি পদার্থ, এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে, অসংখ্য অণুর সমন্বয়ে একটা পদার্থ গঠিত। এখন অণুগুলোর ভিতরে যে এই অণুর ভিতরে, এই অণুর ভিতরে, এটার ভিতরে, এটার ভিতরে, এটার ভিতরে, এটার ভিতরে প্রত্যেকটা অণুর ইন্ডিভিজুয়াল শক্তি আছে। এবং এই অণুকে যে বল আকর্ষণ করে সেই বলটাকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃআণবিক শক্তি। আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃআণবিক শক্তি। হ্যাঁ, প্রত্যেকটা কণা আমি যখন এবং তাপটা হচ্ছে কি, ধরো তাপ বিষয়টা যদি বুঝি আমি, সেটা হচ্ছে কি যে কোনো একটা ঘটনা বা কোনো একটা পরিস্থিতির কারণে হচ্ছে কি যদি এর ইন্টারনাল যে বিষয়গুলো থাকে, ইন্টারনাল যে অনুস্থ শক্তিগুলো থাকে, এই শক্তির বৃদ্ধি ঘটে বা হ্রাস ঘটে। এই যে অণুগুলো আছে, এই অণুগুলো আছে, ধরো আরেকটা বস্তু আছে, আমি আরেকটা বস্তু আঁকলাম এখানে। এই বস্তু এরকম অসংখ্য কণা আছে। ধরো কোনো একটা ঘটনার কারণে বা আমি তাপ দিলাম, আমি এখানে তাপ দেওয়ার ফলে এর অনুস্থ শক্তি হচ্ছে বেড়ে গেল। হ্যাঁ, কতটুকু বেড়ে গেল? এর ধরো ছিল 500 ছিল, এটা এখন 600 হয়ে গেছে। তো অনুস্থ শক্তি বাড়লো কত? 100 বাড়লো। হ্যাঁ, 500 ছিল 600 হয়ে গেছে, 100 বেড়ে গেল। হ্যাঁ, তোমার গিয়ে এই যে 100 বেড়ে গেল, এই 100টা হচ্ছে তাপশক্তি। হ্যাঁ, অনুস্থ শক্তি যে বৃদ্ধি পেলো, এর ভিতরে যে শক্তিগুলো আছে যদি বৃদ্ধি পায় বা কমে যায়, হ্যাঁ, কতটুকু কমলো বা কতটুকু বাড়লো, হ্যাঁ, তোমার কি ওই পরিমাণটাকেই বলে তাপ। এটা হচ্ছে গিয়ে এই একটা পদার্থের ইন্টারনাল যে শক্তিটা থাকে, অনুস্থ যে এই প্রত্যেকটা অণুর যে শক্তিগুলো থাকে মানে এই ধরো এখানে যদি আমি 6টা অণু হিসাব করি, এই 6টা অণুর যে মোট গতিশক্তি বা এখানে হচ্ছে গিয়ে যে মোট শক্তি আছে, এখানের যে মোট শক্তি আছে, এই মোট শক্তির থেকে কোনো একটা ঘটনার কারণে এখানের শক্তিটা মোট শক্তি বেড়ে গেল, এখানের মোট শক্তি কমে গেল। তো হচ্ছে গিয়ে তাহলে এখান থেকে যেইটুকু কমেছে সেইটুকু হচ্ছে গিয়ে কি তাপ, এখান থেকে যেইটুকু বেড়েছে এইটুকুই তাপ। তাহলে আমরা তাপ বা তাপ শক্তি ক্লিয়ার। এই বিষয়টা হচ্ছে আমাদের এই বিষয়টাই তাপের মূল কনসেপ্টটা তোমরা ক্লিয়ার রাখবা। তো এই সংজ্ঞাটা তো আমরা ক্লাস 7-8 এখান থেকেই পড়ে এসেছি, কিন্তু মূল বিষয়টা এটা। হ্যাঁ, তো আশা করি মূল বিষয়টা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তাহলে আমরা এখন তাপমাত্রায় যাই এবং হচ্ছে তোমার গিয়ে বিষয়টা তাপের একক হচ্ছে গিয়ে জুল, তাপের এসআই একক জুল, তাপের এসআই একক জুল এবং হচ্ছে গিয়ে
তবে কিছু ক্ষেত্রে ক্যালোরি নামেও আমরা শক্তির একক, তোমার তাপের এককটা ইউজ করি। যেমন হচ্ছে গিয়ে তোমার খাবারের শক্তিকে ক্যালোরি হিসাবে ইউজ করি আমরা, বা আমরা যদি তোমার তাপমাত্রার হিসাবটা করি তাহলে আমরা হচ্ছে গিয়ে আমরা ক্যালোরি হিসাবে ইউজ করি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। হ্যাঁ, এই বিষয়গুলো আমি লিখে দিই। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান কী হয়, এটা দিয়ে ভাগ দিলে এই বিষয় চলে আসে তোমার গিয়ে 0.238 ক্যালোরি হয়। তো এই বিষয়টা আমি লিখলাম না। তো এখন তাপমাত্রায় চলে যাই আমরা। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা কি? দেখো আমরা যে বিষয়টা লিখেছি শুধু সংজ্ঞাটা লিখেছি এখানে। তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে না তাপ হারাবে। এই বিষয়টা হচ্ছে তাপমাত্রা। এখন দেখি আমরা, ধরো এই পদার্থের মোট অণুর শক্তি হচ্ছে গিয়ে ধরো 500 ধরি আমি 500। এই বস্তুর মোট অণুর শক্তি হচ্ছে কি ধরো 300 আছে আমার। হ্যাঁ, এখন আমি যদি এখানে কানেক্ট করে দিই, এখন দেখো তো এখানের মোট শক্তি 500, এখানের মোট শক্তি 300। আমাকে বলো, ধরো এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম, তাহলে তুমি বলো যে আমার তাপশক্তি কোন দিকে যাবে। তাপশক্তি এখান থেকে অবশ্যই এদিকে যাবে, তাপশক্তি এখান থেকে অবশ্যই এইদিকে যায়। এখন কতটুকু পরিমাণ যাবে? এখন দেখো এখানে ধরো হচ্ছে গিয়ে এখান থেকে 100 যে এখানে 400 হয়ে গেছে। এখান থেকে 100 ক্যালোরি তাপ যে এখান থেকে এখানে আমার পরিমাণটা 400 হয়ে গেছে। এখানে তাপটা 300 ছিল। 500 থেকে 100 এসে 500 থেকে 100 এখানে এসে হচ্ছে এখানে 400 হয়ে গেছে। এই যে তাপের যে একটা তোমার গিয়ে এক বস্তু থেকে অন্য বস্তুতে যাওয়ার যে মানে পরিবহন একটা অবস্থা, এই অবস্থাকে আমরা তাপমাত্রা বলবো। যে হচ্ছে তাপমাত্রা বিষয়টা এমনই যে এই বস্তুর তাপমাত্রা বেশি ছিল, এই বস্তুর তাপ কম ছিল। হ্যাঁ, উচ্চ তাপীয় বস্তু থেকে কম তাপীয় বস্তুর যে তাপ প্রবাহ হয়, এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে তাপমাত্রা বিষয়টা এটা, যে হচ্ছে গিয়ে এই বস্তুর সংস্পর্শে আসলে যে তাপ নিবে নাকি তাপ হারাবে। হ্যাঁ, এই বিষয়টা হলো আমাদের তাপমাত্রা। এই বিষয়টা কি আমার তাপমাত্রা, যে হচ্ছে গিয়ে আমরা আশা করছি তোমরা তাপমাত্রা বিষয়টা বুঝেছো। তো তাপমাত্রা বিষয়টা এইটাই হচ্ছে যে উচ্চতাপীয় বস্তু থেকে তো নিম্নতাপীয় বস্তুর দিকে যে তাপের প্রবাহ, এটা তাপের প্রবাহ মানে হচ্ছে যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে, যার তাপমাত্রা বেশি সে তাপ রিলিজ করবে। হ্যাঁ, দ্যাটস ইট। তো হচ্ছে গিয়ে এখন তাপমাত্রা একক হচ্ছে ক্যালভিন। তাপমাত্রা একক কি? তাপমাত্রা একক ক্যালভিন। আমরা ক্যালভিনকে তাপমাত্রা একক বলি। তো হচ্ছে গিয়ে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। কি তোমার? থার্মোমিটার। এটা তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। হ্যাঁ, আমরা থার্মোমিটার দিয়ে আমরা আমাদের শরীরের তাপমাত্রা মেপে থাকি। এখন 1 কেলভিন বলতে কী বুঝি আমরা? 1 কেলভিন বলতে কী বুঝি আমরা? সেটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানির একই সাথে 3 অবস্থা, যেমন কঠিন, তরল, গ্যাসীয়। হ্যাঁ, যেই তাপমাত্রায় পানি 3 অবস্থায় এক তাপমাত্রায় থাকে, সেই তাপমাত্রা ও চাপে যদি হচ্ছে গিয়ে যেই তাপমাত্রায় পানি 3 অবস্থা থাকে তাকে আমরা পানির তরল বিন্দু বলে থাকি বা ট্রিপল পয়েন্ট বলে থাকি। হ্যাঁ, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি একই সাথে 3 অবস্থায় থাকে তাকে আমরা পানির ট্রিপল পয়েন্ট বা ত্রয়োদয় বিন্দু বলে থাকি। ওই ত্রয়োদয় বিন্দুর তাপমাত্রা 273.16 কেলভিন ধরা হয়। এই পানির যে ট্রিপল পয়েন্টের তাপমাত্রার 1/273.16 ভাগকে আমরা 1 কেলভিন বলে থাকি। আমি লিখে দিচ্ছি কি বিষয়টা। দেখো বিষয়টা আমি লিখেছি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানির একই সাথে 3 অবস্থা মানে কঠিন, তরল ও গ্যাসীয় বা তোমার গিয়ে জ্বলে বসা অবস্থা। 3 অবস্থা থাকতে পারে বা 3 অবস্থায় বিদ্যমান, তাকে আমরা পানির তোমার ট্রিপল পয়েন্ট বা ত্রয়বিন্দু বলে থাকি। হ্যাঁ, এই ত্রয়োদয় বিন্দুর তাপমাত্রা তোমার 273.16 কেলভিন ধরা হয়। হ্যাঁ, এখন 1 কেলভিন বলতে কী বুঝি? এই যে 273.16কে যদি আমরা 273 ভাগে ভাগ করি, তাহলে এখানে 273.16টা ভাগ হবে। তাহলে ওই ভাগের এক ভাগকে আমরা 1 কেলভিন বলি। হ্যাঁ, যেমন 273.16 ভাগকে যদি 16 ভাগে যদি এক ভাগ হিসাব করি আমি,
273.16 এটা যদি আমি এক ভাগ নিলে যেটা হয় এটা হচ্ছে 1 কেলভিন। বিষয়টা দেখো যে আমরা 273.16কে যদি আমি 273.16 ভাগ করি তাহলে হচ্ছে গিয়ে ওই ভাগের এক ভাগকে আমরা বলবো কি 1 কেলভিন। 273.16 যে তাপমাত্রা আছে ওইটাকে আমি যদি 273.16 ভাগে ভাগ করি ওই ভাগটার এক ভাগকে আমরা বলবো 1 কেলভিন। ঠিক আছে, এখন তাপ ও তাপমাত্রা পার্থক্যটা বলি। তাপ ও তাপমাত্রা পার্থক্য হচ্ছে তাপ এক প্রকার শক্তি যা আমার ঠান্ডা করার অনুভূতির জায়গায়, এটা হচ্ছে তাপ। তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে। হ্যাঁ, এবং তাপের আরেকটা হচ্ছে তাপ প্রবাহ তাপের পরিবাহ মানে পরিমাপের উপর নির্ভর করে না, মানে তাপ প্রবাহ তাপের যে পরিমাপ এটার উপর নির্ভর করে না, কিন্তু তাপমাত্রা প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তাপের প্রবাহ কী করে? তাপমাত্রার উপর নির্ভর করে। তাপের একক জুল। তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে গিয়ে তোমার ক্যালোরিমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। এবং তাপমাত্রা পরিমাপের একক কি? থার্মোমিটার, এবং এর একক কেলভিন। হ্যাঁ, তো আমরা তাপ এবং তাপমাত্রা বিষয়ে খুঁটিনাটি যা ছিল আমরা বলার চেষ্টা করেছি। আমরা এখন তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভিত্তিতে সম্পর্ক নির্ণয় করব। হ্যাঁ, তাপমাত্রার বিভিন্ন স্কেল আছে, যেমন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। হ্যাঁ, এখন এটা জানার আগে আমার জানতে হবে গিয়ে তোমার নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। হ্যাঁ, এখন যদি তোমাকে বলি যে নিম্ন স্থিরাঙ্কটা বলতে কী বুঝি, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে যদি বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয়, এই তাপমাত্রাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলবো। হ্যাঁ, নিম্ন স্থিরাঙ্ক বলতে কী বুঝি আমরা, মানে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ যে আছে ওই তাপে যদি কোনো বিশুদ্ধ বরফ গলে যদি হচ্ছে গিয়ে পানি হয়, কি বলছি, বিশুদ্ধ বরফ গলে পানি হয়, সেই তাপমাত্রাকে আমরা কী বলবো? নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক। হ্যাঁ, নিম্ন স্থিরাঙ্ক যেটা বলি এটাকে আমরা হিমাঙ্ক বলতে পারি, হিমাঙ্ক। তো কী বলছি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে যদি হচ্ছে গিয়ে বিশুদ্ধ বরফ গলে যদি পানি হয় বা হচ্ছে গিয়ে বিশুদ্ধ পানির জমে যদি বরফ হয়, ওই তাপমাত্রাকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কী বুঝি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে যদি তোমার পানি বা হচ্ছে গিয়ে লিকুইড যেটা আছে ওই লিকুইডটা যদি তোমার বাষ্পে পরিণত হয়, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে যদি তোমার গিয়ে পানি বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে আমরা কী বলবো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক। কী বলবো? স্ফুটনাঙ্ক। তো কী বলছি আমি, তো যেই তাপমাত্রায় তোমার গিয়ে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আবার যে বায়ুমণ্ডলের চাপের যে তাপমাত্রায় তোমার গিয়ে হচ্ছে গিয়ে লিকুইড বা পানি ফুটে বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে আমরা কী বলবো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? দেখো, দুটো বিষয় আমি লিখে দিয়েছি। যে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় বা হচ্ছে গিয়ে বা বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয়, এই তাপমাত্রা একে আমরা কী বলি? নিম্ন স্থিরাঙ্ক বলি বা আমরা হিমাঙ্ক বলি। হ্যাঁ, আবার প্রমাণ চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলি বা স্ফুটনাঙ্ক বলি। ক্লিয়ার? এখন আমি আমার 3টে স্কেল আছে, স্কেলের ভিত্তিতে আমি সম্পর্কগুলো করে দেখি একটু। হ্যাঁ, এখন দেখো, আমার যদি আমার চিত্র আঁকা ভালো হয় না, খুব বাজে লেভেলের হয়। এই একটা স্কেল মনে করলাম, এই একটা স্কেল মনে করলাম। আমি এখানে 3টা স্কেল আঁকলাম। এটা সেলসিয়াস স্কেল, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন। এখন দেখো, এখানে হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াসের ডিগ্রি দেওয়া আছে, কেলভিনের ডিগ্রি দেওয়া আছে, ফারেনহাইট ডিগ্রি দেওয়া আছে, কেলভিনের ডিগ্রি নেই। এখন যদি কোশ্চেন হয় কেন ডিগ্রি নাই, এর উত্তর হচ্ছে গিয়ে যে তোমার যে বিজ্ঞানী হচ্ছে গিয়ে কেলভিন আবিষ্কার করছে সেই বিজ্ঞানী তাকে এখানে ডিগ্রি দেয় নেই। এর থেকে ভালো বা এর থেকে গ্রহণযোগ্য আমার কাছে কোনো
উত্তর নাই যে এখানে ডিগ্রি কেন দেওয়া হইলো না, ডিগ্রি কেলভিন কেন লেখা হইলো না। হ্যাঁ, এখন দেখি সেলসিয়াস স্কেলের প্রত্যেকটা স্কেলের একটা নিম্ন স্থিরাঙ্ক থাকে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে, ঠিক আছে। এখন এই যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0, নিম্ন স্থিরাঙ্ক 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত মনে আমি 100 ধরলাম, কি এটা 100 ধরলাম, 100। এটা ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 32 এবং এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত আমার 212, ক্লিয়ার। এই কেলভিনের স্কেলের তোমার নিম্ন স্থিরাঙ্ক কত 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 373। এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। হ্যাঁ, আমি ওকে এখানে উপরেরগুলো যা আছে সব ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিচেরগুলো যা আছে সব নিম্ন স্থিরাঙ্ক। এই স্কেলের ভিতরে আমি যে কোনো একটা তাপমাত্রা নিই, ধরো এই পয়েন্টে একটা তাপমাত্রা নিলাম, এই তাপমাত্রার নাম দিলাম সি, মানে সেলসিয়াস স্কেলের জন্য সি। এটাকে দিলাম আমি কি, এটা এই সেম পয়েন্ট, হ্যাঁ সেম পয়েন্ট, এটা ফারেনহাইট, এটা তোমার কেলভিন, ক্লিয়ার। এখন যদি আমি হিসাব করি, যদি আমি চিন্তা করি, এখন দেখো আমরা এই বিষয়টা থেকে এরকম একটা ইকুয়েশন আসতে পারি, যেমন হচ্ছে গিয়ে C-0 ডিভাইডেড বাই 100 মাইনাস তোমার গিয়ে এই সেলসিয়াস মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, সেলসিয়াস মাইনাস ঊর্ধ্ব স্থিরাঙ্ক। হ্যাঁ, তোমার গিয়ে হচ্ছে গিয়ে সরি এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক মানে 100 মাইনাস 0, এটা ইকুয়াল লিখতে পারি আমি এই কেলভিন মাইনাস 30 ফারেনহাইট মাইনাস 32, 212 মাইনাস 32 ইকুয়াল লিখতে পারি কেলভিন মাইনাস 273, কেলভিন মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273, 373 বাই 273। হ্যাঁ, এটা আমি লিখতে পারি, এটাকে মডিফাই করে যদি আমি লিখি তো এটাকে এইভাবে লেখা যায় C/100 ইকুয়াল F মাইনাস 32 বাই হচ্ছে গিয়ে এখানে কত হয় 180 ইকুয়াল K মাইনাস 273 বাই 100 হয়। হ্যাঁ, আমি যদি উভয়কে যদি 20 দিয়ে গুণ করে ফেলি তাহলে কী হয় দেখো তো, C/5 5 20 100, F মাইনাস 32 বাই 9, K মাইনাস 273 বাই 5। দেখো আমি এই বিষয়টা কিন্তু লিখতে পারি আমি এখান থেকে। তো এখন দেখো আমার যদি এরকম বিষয় চলে আসে আমার সামনে যে আমার সেলসিয়াসের সঙ্গে যদি আমি ফারেনহাইটের সম্পর্ক করো, আমি কিন্তু লিখতে পারবো যে C/5 ইকুয়াল F মাইনাস 32 বাই 9। যদি বলে সেলসিয়াসের সঙ্গে আমার সম্পর্ক করে কেলভিনের সঙ্গে, আমি কিন্তু এই সম্পর্কটা আমি লিখতে পারবো, হ্যাঁ। এখন যদি আমি এইটা তো বুঝলাম, এখন তাপের যে পরিবর্তন, তাপের যদি পরিবর্তন বোঝানো হয় তাহলে হচ্ছে আর একটা ইকুয়েশন আমি লিখতে পারি তাপের পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি লিখি তো ডেল C/5 এটাকে এখান থেকে লিখতে পারি আমি ডেল C/5 ইকুয়াল ডেল মানে তোমার তাপের পরিবর্তন, হ্যাঁ, ডেল F বাই 9 ইকুয়াল ডেল K বাই 5। এখন দেখো বন্ধুরা এখানে আমার ডেল সি সেলসিয়াসের পরিবর্তন এবং কেলভিনের পরিবর্তন সেম, সেলসিয়াসে এবং কেলভিনের পরিবর্তন সেম, তাহলে আমি লিখতে পারি যে হচ্ছে গিয়ে ডেল C/5 ইকুয়াল ডেল K বাই 5। আমি যদি এখান থেকে এইভাবে লিখতে পারি যে ডেল সি ইকুয়াল টু ডেল কে, তাহলে এখন দেখো সেলসিয়াসের যে পরিবর্তনটা ওইটাই তোমার কি কেলভিনের পরিবর্তন, সেলসিয়াসে যেই পরিবর্তনটা হবে ওই পরিবর্তনটা সমান কি তোমার কেলভিনের পরিবর্তন, এটা আমরা লিখতে পারি। আমি যদি লিখি যে 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, এটা মিনিং কি ইকুয়াল 50 কেলভিন বৃদ্ধি। যদি আমি লিখি যে 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, যেটাও যে কথা 50 কেলভিন বৃদ্ধি সেটাও সেম কথা, কারণ আমি লিখতে পারি যে সেলসিয়াস মানে তোমার গিয়ে ডেল সেলসিয়াস ইকুয়াল টু ডেল কেলভিন, ক্লিয়ার। মানে সেলসিয়াসের পরিবর্তন যে কথা
যে পরিমাণটা হবে কেলভিনের পরিবর্তনটা সেইটুকুই হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এই রিলেটেড কিছু অঙ্কের দিকে যাই, হ্যাঁ, সমস্যা সমাধান করার চেষ্টা করি এই রিলেটেড। আমরা পরম শূন্য তাপমাত্রা বলতে কী বুঝি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুকে তুমি ইচ্ছা মতো তুমি যতই তাপ কমানো কেন, একটা তাপের নিচে আর তুমি এটাকে তাপ কমাতে পারবে না। ওই তাপমাত্রাকে বলা হয় গিয়ে তোমার গিয়ে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এই তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কি বলছি? কোনো পদার্থের তাপমাত্রা একটা নির্দিষ্ট মানের থেকে তুমি কমাতে পারবে না যতই ইচ্ছা করো। কোনো পদার্থের তাপমাত্রা একটা নির্দিষ্ট মানের থেকে কমানো সম্ভব না। এই মানটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এই তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলে থাকি, ঠিক আছে। দেখো আমার একটা সমস্যা আছে এখানে। সমস্যা বলতে গিয়ে যে এরকম কোশ্চেন আসে যে দেখাও যে এমন কোনো তাপমাত্রা পাওয়া যাবে না যেখানে সেলসিয়াস ও কেলভিন স্কেল মানে পরস্পর সমান হতে পারে, হ্যাঁ। এখন দেখো আমি এখানে এর আগে দেখিয়েছিলাম যে সম্পর্কটা দেখিয়েছিলাম যে celsius/5 ফারেনহাইট -32/9 ইকুয়াল কে, মানে কেলভিন -273/5। তাহলে এখন এখানে সম্পর্কটা আমার ম্যাথে বলছে যে এমন কোনো তাপমাত্রা পাওয়া যাবে না যা সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে সমান। তাহলে সেলসিয়াসের সঙ্গে আমি কেলভিনের সম্পর্কটা নিয়ে আসি। তাহলে আমি লিখতে পারি C/5 ইকুয়াল কে -273/5। এখন আমি উভয় পক্ষ থেকে 5 সরিয়ে ফেলি, তাহলে সি ইকুয়াল টু কী হয়? কে -273। তাহলে সি ইকুয়াল টু কখনো কে হয়? সি ইকুয়াল টু কখনো কে হতে পারে? অবশ্যই পারে না। যদি আমি এইভাবে লিখি বা কে ইকুয়াল টু কী হয় আমার? কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে সি প্লাস 273। কে মানে কেলভিন, সি মানে সেলসিয়াস। তো দেখো কোনোভাবেই আমার হচ্ছে গিয়ে সেলসিয়াস আর কেলভিন সমান হতে পারে না। সুতরাং সেলসিয়াস ও কেলভিন কখনো সমান হতে পারে না। ক্লিয়ার? আশা করি বুঝেছো বিষয়টা। এখানে আমার সমস্যা বলা আছে বা অঙ্কে বলা আছে যে এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা হচ্ছে গিয়ে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কি আমার একই, হ্যাঁ। আমি ধরি এখানে উভয় স্কেলে তাপমাত্রা সেলসিয়াস ইকুয়াল টু ফারেনহাইট ইকুয়াল টু এক্স। আমি এক্স ধরছি, সেলসিয়াস এবং ফারেনহাইটের দুইটাই তাপমাত্রা আমি কী ধরেছি? আমি এক্স ধরেছি, হ্যাঁ। সেলসিয়াস এবং ফারেনহাইট আমি তাপমাত্রা এক্স ধরেছি। আমি জানি না তাপমাত্রাটা কত, আমি এক্স ধরে দেখি আমি ইকুয়েশনে আমার আসে কিনা, হ্যাঁ। এখন আমার সম্পর্কটা কার সঙ্গে? দেখো সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইট, সেলসিয়াসের সঙ্গে কি? ফারেনহাইট। তাহলে আমার সম্পর্কটা কেমন দেখি। celsius/5 ইকুয়াল টু ফারেনহাইট -32/9। বিষয় এমন কি না? সম্পর্কটা কিন্তু আমার এমন ছিল, হ্যাঁ। এখন আমি সেলসিয়াসকে ধরেছি এক্স, দেখো ফারেনহাইটকে ধরেছি এক্স। তাহলে আমি এক্স মানটা বসাই আমি এখানে, যেখানে সেলসিয়াস সেখানে x/5 ইকুয়াল x -32/9। ক্লিয়ার? এখন আমি কোনাকুনি গুণ করি, কী হয় দেখো। 9-এর সাথে এক্স গুণ হলে কী হয়? 9x ইকুয়াল 5-এর সঙ্গে এক্স গুণ হলে 5x, 5-এর সঙ্গে 32 গুণ দিলে কত হয়? 5 2 10 15 16 160 160 কত হয়? 160, হ্যাঁ। আমার এইটাকে আমার এখন হচ্ছে কি 9x, 5xটা এ পাশে প্লাস এ পাশে আসলে কী হবে? মাইনাস হয়ে যাবে। 9x - 5x ইকুয়াল টু কী হয় আমার?
-160 বা এটা কি হয় 4x ইকুয়াল টু -160 বা x ইকুয়াল টু কী হয় আমার, বা x ইকুয়াল টু 4 আছে এ পাশে কোন এ পাশে ভাগ হইলে কী হয় দেখো তো আমার 160/4 -40 -40 ° সেলসিয়াস। এক্সট্রা আমার কি এক্সট্রা শোনা এক্স শোনা বলতে পারি আমি কি সি ইকুয়াল টু -40 আবার ফারেনহাইট ইকুয়াল টু কি -40 ক্লিয়ার। এটা হচ্ছে তাহলে হচ্ছে আমার আমি বলতে পারি কি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তোমার -40 ° সেলসিয়াস তাপমাত্রা কী হয় সমান হতে পারে। ঠিক আছে, তাহলে আমি আরেকটা সমস্যায় যাই। দেখো এই অঙ্কে বলা আছে যে 30 ° সেলসিয়াস তাপমাত্রা পানিতে তাপ দিলে এই তাপমাত্রা 55 ° সেলসিয়াস হলো। পানির তাপমাত্রা পরিবর্তন মানে ডেল এফ, ডেল এফ তোমার গিয়ে পরিবর্তনটা হচ্ছে ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তো পানির তাপমাত্রা হচ্ছে কী বলছে, পানির 30 ° সেলসিয়াস তাপমাত্রা পানিতে যদি তাপ দেওয়ার ফলে তাপমাত্রাটা কত হয় বৃদ্ধি পেয়ে 55 ° সেলসিয়াস হলো। এখন এই পানির তাপমাত্রাটা আমাকে মানে ফারেনহাইট স্কেলে বের করতে বলছে। পানির তাপমাত্রা তোমার গিয়ে ডেল সি, এখানে ডেল সি গুলো কত দেখো, ডেল সি হচ্ছে গিয়ে ডেল সি মানে তোমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ডেল সি কি আমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন। তাহলে 55 - 30 ইকুয়াল 25 ° সেলসিয়াস, রাইট। এখন ডেল এফ চাইছি তোমার কাছে, ডেল এফ ইকুয়াল টু হট। তাহলে আমরা কি জানি দেখো তো, আমরা জানি ডেল সি বাই 5 ইকুয়াল ডেল এফ বাই 9 ক্লিয়ার, এটা আমরা জানি। তো আমি এখন ভ্যালুটা বসাই দিই। ডেল সি মানে তাপমাত্রা পরিবর্তনটা কতটুকু 25/5 ইকুয়াল ডেল এফ তো আমি বের করব বাই 9 ক্লিয়ার। এখান থেকে আমার কত হয় দেখো তো, আমি যদি কোনাকুনি গুণ দিই তো আমি এখানে আমার তোমার গিয়ে এখানে 5 হয়, 5 ইকুয়াল ডেল এফ বাই 9। যদিও আরও শর্টকাট করতে হবে, এত সময় আমাদের নেই, তবে আমি ভেঙে দেখাচ্ছি একদম। এখন ডেল এফ সমান কী হয় দেখো তো, ডেল এফ ইকুয়াল টু 9 × 5 45 ° ফারেনহাইট ক্লিয়ার। তো হচ্ছে যদি সেলসিয়াস স্কেলে আমার যদি তাপমাত্রা পরিবর্তন 25 ° সেলসিয়াস হয়, তাহলে এই পরিবর্তনটা হচ্ছে গিয়ে ফারেনহাইট স্কেলে কী হবে 45 ° ফারেনহাইট ক্লিয়ার। তো এই রিলেটেড আরও অনেক অঙ্ক আছে, তোমরা হচ্ছে নিজেদের মতো করে যে কোনো বই থেকে সলভ করবা। দেখো এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ বা অভ্যন্তরীণ শক্তি। এর অভ্যন্তরীণ শক্তিতে আমরা জানি যে পদার্থ মানে তোমার যে কোনো কণার ইন্টারনাল যে শক্তিগুলো থাকে, এই শক্তিগুলো এই কণাগুলো গতিশীল থাকে বা হচ্ছে গিয়ে তোমার গিয়ে কম্পনশীল থাকে এবং তোমার একটা দিকে একটা ঘুরতে থাকে। তো হচ্ছে গিয়ে আমি যদি তোমার গিয়ে বলি যে হচ্ছে গিয়ে গতিশীল বলি, কম্পনশীল বলি বা কৌণিক বলতে পারি আমি। দেখো এখন বিষয় হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ, মানে পদার্থকে তাপ দিলে প্রসারিত হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এখানে। এখন কঠিন পদার্থের অণুগুলো খুব ক্লোজলি কাছাকাছি থাকে, একদম খুব কাছাকাছি থাকে এবং হচ্ছে এটা তাপ দিলে শুধু ভাইব্রেট করে এবং হচ্ছে গিয়ে এই একটা অণু অন্য অণুর ভিতরে আন্তঃকোণ আকর্ষণ বল খুবই সর্বাধিক থাকে, খুব বেশি থাকে, অনেক বেশি থাকে। তাই এদের আমরা যদি তাপ প্রয়োগ করলেও এদের প্রসারণ খুব বেশি হয় না, খুব বেশি ঘটানো সম্ভব না। তোমার কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকার কারণে এদেরকে তাপ দিলে এদের প্রসারণ খুব বেশি হয় না। এরপরে হচ্ছে কি যদি আমরা লিকুইড বলি, আমরা তরল বলি, তো তরলের কণাগুলো কি হয় একটু দূরে থাকে, একটু এটা যদি মনে করি গিয়ে হচ্ছে কঠিনের কণাগুলো একদম এইভাবে লেগে থাকবে। এটা যদি কঠিন হয়, এর থেকে যদি সলিড হয়, সলিডটা হচ্ছে একটু এরকম একটু তোমার দূরে থাকে। তোমার এই ক্লোজলি থাকার কারণে অণুগুলোর ভিতরে যে আন্তঃকোণ আকর্ষণ থাকে,
এই একটু দূরে দূরে থাকার কারণে কিন্তু এই আকর্ষণ বলটা সেম না, মানে এই একই হয় না। একই না হওয়ার কারণে আমি তাপ দিলে হচ্ছে কি এগুলোর ছোটাছুটি বেশি হয়ে যায়। বেশি হওয়ার ফলে হচ্ছে কি এইটার তোমার তরলের প্রসারণ কঠিনের তুলনায় কী হয়, বেশি হয়। হ্যাঁ, আবার যদি এরকম চিন্তা করি যে হচ্ছে কি এটা যদি বাষ্প চিন্তা করি, তাহলে একদম অনেক কোনো আকর্ষণ বল নাই বললেই চলে, একদম অনেক দূরে দূরে থাকে। মানে হচ্ছে কি এটাকে তাপ দিলে এর এর হচ্ছে গিয়ে প্রসারণ মানে ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমরা তা কী বুঝলাম যে কঠিন পদার্থের প্রসারণ খুবই কম হয় এবং তরলের তো কঠিনের থেকে একটু বেশি, আর বাষ্পের হচ্ছে গিয়ে অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে আমরা তাহলে হচ্ছে এখন যে আমরা এই যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কী বুঝি আমরা, এ বিষয় নিয়ে একটু দেখি আমরা। এখন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহগ বা এর সহগ বলতে কী বুঝি। এখন কঠিন বস্তু, ধরো এটা একটা বস্তু, এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রা T1। এই ইনিশিয়াল এই বস্তুটা আছে, এই যে বস্তুটার যে L1 বস্তু, এই বস্তুর দৈর্ঘ্য L1 ধরলাম আমি, হচ্ছে টেম্পারেচার T1 ধরলাম। হ্যাঁ, তো এই বস্তুটার ভিতরে তাপ প্রয়োগ করলাম আমি। তাপ প্রয়োগ করার ফলে এই বস্তুটা তোমার দৈর্ঘ্য বরাবর এতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার আগের দৈর্ঘ্য ছিল কতটুকু দেখি, আগের দৈর্ঘ্য ছিল এতটুকু ছিল আমার, তাপ প্রয়োগ করার ফলে আমার তোমার দৈর্ঘ্য এইটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা এখন এই যে বৃদ্ধিকৃত দৈর্ঘ্যের নাম হচ্ছে গিয়ে L2 দিলাম আমি। এবং এই যে এই দৈর্ঘ্য যে বৃদ্ধি পেলো, কীভাবে পেলো, টেম্পারেচার বৃদ্ধি পেলো। তাহলে আমার T2 মানে এটা হচ্ছে গিয়ে বৃদ্ধিকৃত টেম্পারেচার, আগের টেম্পারেচার থেকে কতটুকু তাপ বাড়ানোর ফলে এইটুকু বৃদ্ধি পেয়েছে, তো এটা হচ্ছে গিয়ে T2 মানে। তো এটাকে হচ্ছে গিয়ে আগের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে L1 এবং টেম্পারেচার ছিল T1, এবং তোমার টেম্পারেচার বৃদ্ধির ফলে তাপ দেওয়ার ফলে যে আমার দৈর্ঘ্য হলো, এই দৈর্ঘ্যের নাম কি আমার L2। হ্যাঁ, তাহলে এখন দেখি আমরা, তাহলে আমি যদি বলি যে দৈর্ঘ্যের পরিবর্তনটা কি আমার দৈর্ঘ্যের পরিবর্তনটা কি আমার ডেল এল ইকুয়ালটা কি আমার L2 মাইনাস L1, আর ডেল টি মানে তাপমাত্রা পরিবর্তনটা কি আমার T2 মাইনাস T1 বলতে পারি আমি। এটা আমার দৈর্ঘ্যের পরিবর্তন, এটা আমার কি টেম্পারেচারের পরিবর্তন। এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ বলতে কী বুঝি মূলত, যে কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় এটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ বলে থাকি। দেখো, কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় একে আমরা বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ বলি। হ্যাঁ, এই যে আমার বস্তুটি ছিল, এমন ছিল, L1 ছিল আমার। হ্যাঁ, এইটুকু ছিল, এইটুকু এর বস্তুতে তাপ প্রয়োগ করার ফলে এই দেখো দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে হচ্ছে গিয়ে বস্তুতে তাপ প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য আমার দেখো দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেয়েছে, আমার কিন্তু প্রস্থ বরাবর বৃদ্ধি পায়নি। হ্যাঁ, এটা হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল, তো হচ্ছে গিয়ে এটা প্রস্থচ্ছেদ খুবই কম। তো এই যে দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি পেয়েছে এটাকে আমরা কী বলবো, দৈর্ঘ্য প্রসারণ বলবো। যে হচ্ছে গিয়ে তাপ প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি বা দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ একে আমরা দৈর্ঘ্য প্রসারণ বলে থাকবো। হ্যাঁ, আমরা দেখো এখন দৈর্ঘ্য প্রসারণকে আমরা হচ্ছে আলফা বলি। হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা বলি। যদি আমি এরকম লিখি যে এরকম যে আমার যে তাপমাত্রা ডেল এল, আমি যদি ডেল এল বের করতে চাই, মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে আমার ডেল এল সমান লিখতে পারি আমি কি L1 মানে আমার আদি দৈর্ঘ্য প্রপোর্শনাল মানে আলফা ডেল টি। এখন দেখো এই বিষয়টা কি হলো আমার, তোমার হচ্ছে গিয়ে ডেল এল এর পরিমাণ বৃদ্ধি পাবে কীভাবে, তাপমাত্রা আমি যত বাড়াবো আমার দৈর্ঘ্যটা অত বৃদ্ধি পাবে। তাপমাত্রা আমি যত বাড়াবো আমার আদি দৈর্ঘ্যটা তত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে এটার মূল থিম। হ্যাঁ, তো আমি যদি এখন আলফা লিখতে চাই, আমি যদি ইকুয়াল টু এখন আলফা লিখি, আলফাগুলো আমি কী লিখতে পারি, ডেল এল, এই যে ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি। ক্লিয়ার? এইটা শোন আমি কী লিখতে পারি দেখো তো, ডেল এল সমান মানে কি, ডেল এল সমান মানে হচ্ছে কি L2 মাইনাস L1, L1 তো L1ই, এবং ডেল টি মানে কি T2 মাইনাস T1। এটাই আমার হচ্ছে এইটাই আমার দৈর্ঘ্য প্রসারণ, এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। দেখো তাহলে আলফা সমান আমি কি বলতে পারি, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1। হ্যাঁ, এটা আলফা।
তো আলফাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা কি বলতে পারি আমি? দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা হচ্ছে গিয়ে, দেখো তাহলে আমি কি বলতে পারি, যে এই যে আমার যে বস্তু ছিল, এই বস্তু তাপমাত্রা এই আগের যে বস্তুটা ছিল, এই বস্তুকে তাপ দেওয়ার ফলে যে এইটুকু বৃদ্ধি যে পেয়েছে, এটাকে আমি এক্স ধরবো। হ্যাঁ, এটাকে আমি এক্স, আমি ধরলাম যে এইটুকু বৃদ্ধি, এটাকে ডেল এল মানে ক্ষুদ্র বৃদ্ধি। হ্যাঁ, এইটুকু বৃদ্ধি, এটাকে আমি ডেল এল ধরলাম, ডেল এল। এখন ডেল এলটাই হচ্ছে কি তোমার দৈর্ঘ্য প্রসারণ, মানে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো এখানে এই দণ্ডটা যদি আমার 1 মিটার হয়, দণ্ডটা যদি আমার কী হয় 1 মিটার হয়, এবং আমি যদি এই বস্তুতে যদি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করি, ধরো তাপমাত্রা 20 ছিল, আমি 21 করেছি, এই 20 থেকে 21 মানে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার ফলে এই দৈর্ঘ্যটা যতটুকু বৃদ্ধি পেয়েছে, হয় এতটুকু বা এতটুকু যতটুকু বৃদ্ধি পেয়েছে, সেই পরিমাণটাকে আমরা কী বলবো? দৈর্ঘ্য প্রসারণ সহগ। 1 মিটার, তাহলে দেখো এই সংজ্ঞাটা আমি এইভাবে লিখেছি যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার ফলে এর দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে আমরা ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি। আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়াল টু কী জানি? আমরা আলফা বলি। হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কি? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা আমরা আগেই দেখেছি। এটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই সূত্র, ঠিক আছে? তাহলে বা এর রাশিমালা। তো আমরা এখান থেকে আমরা যে কোনো ধরনের অঙ্ক আমরা করতে পারবো, যে কোনো রিলেটেড অঙ্ক আমরা করতে পারবো। এখন যদি এরকম কোশ্চেন আমাদের আসে যে রেড লাইনে যেখানে দুটি লোহার পাত বা বার মিলিত হয় সেখানে ফাঁকা রাখা হয় কেন? বলতে পারবো তোমরা কেউ? তোমাদের জন্য এটা থাকলো, SW থাকলো আর কি। হ্যাঁ, যে রেল লাইনে যেখানে দুটি রেলের বার বা পাত মিলিত হয় সেখানে ফাঁকা রাখা হয় কেন? হ্যাঁ, এটা এই রিলেটেড, এই যে আমরা দৈর্ঘ্য প্রসারণ পড়লাম বা দৈর্ঘ্য প্রসারণ সহগ পড়লাম, এই রিলেটেড কোশ্চেন এটা। হ্যাঁ, তোমাদের কাছে এটা SW দেওয়া থাকলো, যে তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা, ঠিক আছে? দেখো আমরা এখন ক্ষেত্র প্রসারণ, হ্যাঁ, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ। আগে আমরা ছিল দৈর্ঘ্য প্রসারণ, যেখানে শুধু দৈর্ঘ্য বৃদ্ধি পেত। ক্ষেত্র প্রসারণ মিনিং দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে যদি আমার তাপমাত্রা বৃদ্ধি করি। হ্যাঁ, ধরো এখানে আমরা ক্ষেত্রকে মনে করলাম A1 এবং এই টেম্পারেচার কী ছিল? L1 ছিল। হ্যাঁ, ক্ষেত্র বৃদ্ধি করা এইটা হচ্ছে আদি ক্ষেত্র। এটা আদি ক্ষেত্র। আমার এটা যদিও রেক্টাঙ্গুলার সাইজ হয়ে গেছে, স্কোয়ার সাইজ হয়নি। এটা হচ্ছে আদি ক্ষেত্র, এবং তাপমাত্রা বৃদ্ধি করার ফলে এটা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির পর এটা হলো। তাপমাত্রা বৃদ্ধির পরে এটা নাম দিব আমি A2। এই ক্ষেত্রের নাম কি? A2। এবং A2 হলো কেমনে? তাপমাত্রা বৃদ্ধি করার ফলে আমার L2 তাপমাত্রা বৃদ্ধি করার ফলে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কি? আমার A2। যেখানে আমার আদি ক্ষেত্র ছিল কি? আমার A1, এবং হচ্ছে গিয়ে আদি তাপমাত্রা ছিল L1। ক্লিয়ার? এখন আমি ক্ষেত্র প্রসারণ বলতে কী বুঝি? তাপমাত্রা বৃদ্ধির ফলে যদি কোনো কঠিন বস্তুর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে আমরা ক্ষেত্র প্রসারণ বলে থাকি। তাপমাত্রা বৃদ্ধির ফলে যদি কোনো বস্তুর ক্ষেত্র বৃদ্ধি পায় তাকে আমরা কি বলতে পারি? ক্ষেত্রফল বৃদ্ধি বলতে পারি। হ্যাঁ, দেখো আমার দৈর্ঘ্য প্রসারণ যেমন ছিল, ক্ষেত্র প্রসারণও ঠিক আমার সেম। এখন তোমার দৈর্ঘ্য বৃদ্ধি ছিল গিয়ে দৈর্ঘ্য বরাবর, আর ক্ষেত্রের প্রসারণ হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্য এবং দুই দিকে ক্ষেত্র প্রসারণ হবে। এখন দেখো তোমরা হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধির ফলে যদি কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল বৃদ্ধি পায় একে আমরা কী বলবো? ক্ষেত্র প্রসারণ বলবো। ধরো তাপমাত্রা বৃদ্ধির ফলে আমার ক্ষেত্রফল পরিবর্তন কি? ডেল এ ইকুয়াল কী বলতে পারি? A2 মাইনাস A1। এটা আমার কি? ক্ষেত্রফল প্রসারণ। এটা আমার কি? দেখো তো, এটা আমার ক্ষেত্রফল প্রসারণ। যে আমার ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হয়েছে? বৃদ্ধি থেকে আমি আদিটা বিয়োগ দিই, এটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল বৃদ্ধি। হ্যাঁ, আমার তাপমাত্রা বৃদ্ধিকে ডেলটি ইকুয়াল টু কি? আমার কি বলতে পারি? T2 মাইনাস T1। এটা আমার কি? তাপমাত্রা বৃদ্ধি। এটা আমার কি? তাপমাত্রা বৃদ্ধি। হ্যাঁ, এখন আমরা এই যে ক্ষেত্রফল প্রসারণ সহগকে আমরা বিটা জানি। ক্ষেত্রফল প্রসারণ সহগকে আমরা বিটা হিসেবে ধরি। তাহলে আমরা যদি বলি যে বিটা ইকুয়াল কি হয়? সেম, মানে A2 মাইনাস A1
T2 মাইনাস T1। দেখো আমার যে ক্ষেত্র প্রসারণ যে রাশিমালা ছিল আমার ওই রাশিমালার মতোই। তো এটাকে আমি যদি এইভাবে লিখি যে আমি বিটা ইকুয়াল যদি আমি লিখি ডেল এ অন টু ডেল টি, এটা আমি লিখতে পারি। আমার যেই অঙ্কে যেই সমস্যায় আমার যেভাবে চাবে আমি সেভাবেই অঙ্কগুলো বা আমি এই রাশিমালাগুলো ইউজ করব, ঠিক আছে। এইটা মিনিং কিন্তু এটা দেখো ডেল এ, আমি এখানে ডেল এ লিখেছি, ডেল ইকুয়াল টু A2 মাইনাস A1, ডেল টি ইকুয়াল টু কি তোমার গিয়ে T2 মাইনাস T1। যদি সরাসরি অঙ্কে তোমার যদি ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল এবং পরবর্তীত ক্ষেত্রফল বা তাপ প্রয়োগ করার ফলে যে ক্ষেত্রফল পাইলাম সেই ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে আমি এই সূত্রগুলো ইউজ করব, এই সূত্রটা ইউজ করবো। হ্যাঁ, আর যদি দেওয়া থাকে যে তাপমাত্রা পরিবর্তন এত বা ক্ষেত্রফলের পরিবর্তন হতো, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা আমরা অবশ্যই ইউজ করব, ঠিক আছে। এখন এই দেখো এই ক্ষেত্র প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ বা আয়তন প্রসারণ, এর একটা একক হচ্ছে কি কে ইনভার্স ওয়ান, এককটা কি আমার কে ইনভার্স ওয়ান। হ্যাঁ, তো আমি এখন ক্ষেত্রফল প্রসারণ সহগ কি, সেম কথা। আমি যদি এখান থেকে বলি, আমি যদি না লিখি, যদি এখান থেকে আমি বলি যে 1 মিটার ছিল এটা দৈর্ঘ্য, এটা কিন্তু তোমার গিয়ে এর প্রস্তুত ছিল না, যেন আমি 1 মিটার লিখেছি। যখন ক্ষেত্রফল চলে আসলে কিন্তু এখানে কি মিটার স্কোয়ার হবে, 1 মিটার স্কোয়ার। যদি বলি 1 মিটার স্কোয়ার দৈর্ঘ্যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করার ফলে যতটুকু দৈর্ঘ্য নয়, এখানে যতটুকু ক্ষেত্রফল হবে, যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাকে ওই বস্তুর কি বলবে, আমি ওই বস্তুর ক্ষেত্রফল প্রসারণ সহগ বলবো। তোমরা যদি চাও আমি লিখে দিতে পারি। তো গিয়ে বিষয়টা এরকমই যে যেখানে যেহেতু এটা তোমার ক্ষেত্রফলে অবশ্যই তোমার গিয়ে একক হবে বর্গ, মানে মিটার স্কোয়ার। হ্যাঁ, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে বস্তুটির ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায়, কি বলছি, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা, ধরো এই বস্তুটা কি ছিল, 1 মিটার স্কোয়ার ছিল, এটা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এই বস্তুর তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বাড়াই, হ্যাঁ, যেমন তোমার গিয়ে T1 তাপমাত্রা যদি আমি T1 ছিল T2 করছি, যদি এই তাপমাত্রার যে পার্থক্যটা যদি তোমার 1 কেলভিন হয়, তাহলে এই 1 কেলভিনের ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর কি ক্ষেত্রফল প্রসারণ সহগ বলবো বা ক্ষেত্র প্রসারণ সহগ বলবো। ক্লিয়ার? এখন তাহলে আমি বিষয়টা লিখলাম না, ক্ষেত্রফল প্রসারণ সহগ বিষয়টা আমি সংজ্ঞাটা লিখলাম না আমি। তো গিয়ে এখন আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ যাই। কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ সেম। এখন আমাদের কঠিন পদার্থের আয়তন প্রসারণ, হ্যাঁ, এবং এর সহগ বা আয়তন প্রসারণ সহগ বলতে কী বুঝি, ধরো এই যে চিত্রটা দেখো, এটা তোমার কি 3 ডাইমেনশনাল, ক্ষেত্রটা ছিল গিয়ে তোমার গিয়ে 2 ডাইমেনশনাল। হ্যাঁ, তো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে। এখানে কি আছে আমার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আমার এখানে আছে। এখন এখানে ক্ষেত্রে কি হয়, তাপ প্রয়োগ করার ফলে আমরা যদি 3 দিকে বৃদ্ধি পাই, মানে দৈর্ঘ্য বরাবর বাড়ে, প্রস্থ বরাবর বাড়ে, উচ্চতা বরাবর যদি বাড়ে, এই বিষয়টাকে আমরা কি বলবো, আয়তন প্রসারণ। হ্যাঁ, যদি দেখো সংজ্ঞাটা আমি যদি দিয়েছি আমি, তাপমাত্রা বৃদ্ধির ফলে যদি কঠিন পদার্থের আয়তন মানে 3 দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আয়তন বলতে আমি কি বুঝি, আয়তন বলতে বুঝি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি 3 দিকে যদি বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পেলে একে আমরা কী বলবো, একে আমরা আয়তন প্রসারণ বলবো। তো আয়তনের ধরো আমরা আদি যে এইটা কী ছিল আমার, যে এটা হচ্ছে গিয়ে বা এটা ছিল তাপমাত্রা বৃদ্ধি, আমি একটাকে আমি কী ধরলাম, ভি ধরলাম, V1 এবং এর টেম্পারেচার ছিল T1 ছিল টেম্পারেচার, এর ভলিউম ছিল কি মানে তোমার কি আয়তন ছিল V1 ছিল আদি, বৃদ্ধি করার ফলে কি হয়েছে V2 হয়ে গেছে, এবং T2 মানে T2 টেম্পারেচার বৃদ্ধির ফলে টেম্পারেচার ছিল T1 হয়ে গেছে T2, এই টেম্পারেচার বৃদ্ধির ফলে V1 আয়তনটা V2 আয়তন হয়ে গেছে, V2 আয়তন হয়ে গেছে। হ্যাঁ, এটা কি মূলত আমরা কী বলবো, আয়তন প্রসারণ বলবো আমরা, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাকে আমরা আয়তন প্রসারণ বলবো।
এখন যদি আয়তন প্রসারণ সহগ বলে, আয়তন প্রসারণ সহগ যে 1 মিটার কিউব লিখি, এই বিষয়টা লিখে দিই আমি। হ্যাঁ, দেখো এখানে আমার হচ্ছে গিয়ে আমার আয়তনটা পরিবর্তন কতটুকু হয়েছে, ডেল ভি ইকুয়াল টু কি আমার V2 মাইনাস V1, এটা আমার ডেল ভি মানে আমার আয়তনের পরিবর্তন। হ্যাঁ, এখন ডেল টি কতটুকু হয়েছে আমার T2 মাইনাস T1, এটা আমার হচ্ছে কি এর পরিবর্তন, এটা হচ্ছে আমার কিসের পরিবর্তন, এটা তাপমাত্রা পরিবর্তন। আমি যদি এখন এইভাবে লিখি, আমি যদি এইভাবে লিখি যে হচ্ছে গিয়ে আমরা আয়তন প্রসারণ সহগকে আমরা গামা বলি। গামা ইকুয়াল টু কি ডেল ভি V1 ইন্টু ডেল টি, আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে গিয়ে তোমাকে আমরা আয়তন প্রসারণ সহগকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন আয়তন প্রসারণ সহগের সংজ্ঞাটা লিখি। তাহলে বিষয়টা দেখি আমরা কি বললাম, যে 1 মিটার কিউব আয়তনের 1 মিটার কিউব মানে এখানে মিটার কিউব মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, 3 দিকে বৃদ্ধি পেল। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে যে আয়তন, এটাকে মিটার কিউব, আয়তন মানে ঘন। হ্যাঁ, তো 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই, তাপমাত্রা কিন্তু 1 কেলভিন, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে এখানে মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে মিটার, আর সব সেম, এখানে আয়তন, ওখানে ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য, আর কোনো চেঞ্জ নেই। তাহলে এই 3টা সংজ্ঞা এবং 3টে সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে। তো হচ্ছে গিয়ে এই বিষয়গুলো খুব ভালোভাবে যদি আমরা পড়তে পারি বা শেষ করতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো বা এই অধ্যায় নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। তো দেখি আমরা 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা, 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই, আমি বাড়ানোর ফলে যে এর তাপমাত্রা, এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে, যতটুকু বাড়বে আদি তাপমাত্রা থেকে, যে মানে পরবর্তীতে তাপমাত্রা মানে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রা আসলো, সে কতটুকু বাড়লো, সেইটুকুকে আমরা কি বলবো, সেটুকুকে বলবো আমরা আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, গামা দিয়ে প্রকাশ করি আমরা। আমার আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল টু, তাহলে কী বলতে পারি, V2 মাইনাস V1 ডিভাইডেড ইন্টু T2 মাইনাস T1। আমরা এই সূত্রটা দিয়েই আমরা কিন্তু লিখেছি এটা। তোমার গামা ইকুয়াল টু কি ডেল ভি ডিভাইডেড বাই V1 ইন্টু ডেল টি। এখন ভি দেখো, এখানে আমার ডেল ভি কী লিখেছি, ডেল ভি মানে কি আমার আয়তনের পরিবর্তন, কতটুকু পরিবর্তন হয়েছে, V2 মাইনাস V1। ডেল টিটা কি কতটুকু আমার তাপমাত্রা দিয়েছি আমি, বা কতটুকু তাপমাত্রা পরিবর্তন ছিল আমার T2 মাইনাস T1। হ্যাঁ, তো এই বিষয়টা এখানে লিখেছি। তোমার আলফা ইকুয়াল টু কি, গামা ইকুয়াল টু আমার হচ্ছে কি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। এইটাকে আমরা এই 3 ধরনের সমীকরণকে আমরা আলফা, বিটা, গামা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে গিয়ে, এই যে আমার আলফা, বিটা, গামা ছিল, আমি এইটাকে এইভাবে লিখতে পারি যে আলফা ইকুয়াল টু কি আমার আলফা ইকুয়াল টু 3 গামা, আলফা ইকুয়াল টু কি 3 গামা, সরি আমার গামা ইকুয়াল 3 আলফা, আর বিটা ইকুয়াল 2 আলফা, গামা ইকুয়াল 3 আলফা। হ্যাঁ, তোমার গিয়ে যে একটা গামা মানে তোমার গিয়ে 3টে আলফা সমান একটা গামার মান, তোমার গিয়ে আমার 2টা বিটা মানে দুইটা আলফা মানে একটা বিটার মান। হ্যাঁ, এটাকে আমি যদি এইভাবে করে লিখি, এইভাবে করে লেখা যায়, যেমন হচ্ছে গিয়ে তোমার গিয়ে 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা। আমি এটা এইভাবে করে লিখতে পারি, যে 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এইটা মানে এইটা দেখো, তোমার গিয়ে হচ্ছে আমি যদি গামার সাথে আলফা মিলে, তাহলে যদি এরকম হয় আমার যে 6 আলফা ইকুয়াল টু 2 গামা, বিষয়টা এইটাই। তো এখন তোমার গিয়ে আমি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কী হয়, 3 আলফা ইকুয়াল টু শুধু গামা থাকে এখানে, নাকি 3 আলফা ইকুয়াল টু তোমার শুধু গামা থাকে। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা এইভাবে করে আমরা দেখতে পারি। তো হচ্ছে গিয়ে আমার মোটামুটি আয়তন প্রসারণ পর্যন্ত হয়ে গেছে। এরপরের টপিকগুলো হচ্ছে আমাদের তোমার এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কি এই রিলেটেড অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক, আমরা সেই অঙ্কগুলো নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব, অঙ্কগুলো সলভ করবো ইনশাআল্লাহ। দেন পরে আবার তরল পদার্থ, আমরা এতক্ষণ কিন্তু আমরা সব কঠিন পদার্থের প্রসারণ দেখেছি,
এতক্ষণে যা করেছি সব কঠিন পদার্থের প্রসারণ, এরপর তরল পদার্থের প্রসারণ আসবে। কিন্তু আগামী ক্লাসে আমরা এই যে কঠিন পদার্থের প্রসারণের ম্যাথগুলো আছে, যত ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আজকে এই পর্যন্ত। আমার আজকে মাথাটা খুবই ব্যথা করেছিল, কীরকম বুঝিয়েছি বা কতটুকু বোঝাতে পেরেছি আমি বুঝতেছি না। তোমার হচ্ছে গিয়ে যদি কোথায় কোনো ভুল ত্রুটি হয় তোমরা একটা আমাকে বলে দিও এবং কমেন্টে বলে দিও, আমি এটার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আর এই ফিজিক্স বিষয়গুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস। হ্যাঁ, এখানে যতগুলো সমীকরণ আমরা করেছি, সবগুলো সমীকরণকে বারংবার ট্রাই করবা এবং তোমাদের বইতে এই রিলেটেড অনেকগুলো সমস্যা আছে। তোমরা যেই সমস্যাগুলো পারবে না, আমি এখানে সমস্যা দেখাইনি বেশি, যেই সমস্যাগুলো তোমরা পারবে না সেই সমস্যাগুলো আমাকে জানাবে কমেন্টে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আবারও বলি যে আমাদের ফিজিক্স মানে হচ্ছে গিয়ে যে সিকিউ আসে, সিকিউতে 3 এবং 4 মানে একটা সিকিউতে 7 মার্কসের ম্যাথ থাকে। এই জন্য ম্যাথ পারার জন্য ইকুয়েশন এবং এগুলো বারংবার তোমাকে করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ফিজিক্সে। এটা হচ্ছে আমার লাস্ট কথা। আর ভিডিওটা যদি তোমার যদি উপকারে আসে, তোমার যদি পরে মনে হয় যে তোমার নিকট আত্মীয় বা তোমার বন্ধুবান্ধব বা তোমার কোনো রিলেটিভস, এর জন্য তুমি ভিডিওটা তাকে রিকমেন্ড করতে পারো, যেন সেও তোমার মতো দেখে উপকৃত হতে পারে। তো আমার জন্য দোয়া করিও, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।